আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ কর্মমুখী রসায়ন একটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ পড়লেই 100% কমন ইনশাল্লাহ। এমনভাবে পড়িয়ে দিব এই সিকিউ যদি মডিফাই করেও আসে তাও তুমি পারবে, কিন্তু এই একটা সিকিউই চাইলে মডিফাই করতে পারে। কিভাবে কি হবে সব ডিটেলস আমি কথা বলবো এক এক করে ধাপে ধাপে, ঠিক আছে? তাই ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখতে থাকো, ঠিক আছে? আমি দেখো কয়েকটা ধাপ লিখছি, এই যে দেখো বিভিন্ন ধরনের জিনিস লিখলাম, তারপর দেখো বিভিন্ন ধরনের কোশ্চেন, তারপরে ধরো এই যে এত জিনিসগুলো তোমাদের জন্য করলাম, ঠিক আছে? এখন আমি এক এক করে ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো। এখান থেকে তোমাকে দুইটা দেখো, একটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ পড়লেই 100% কমন হবে। এই যে এই চ্যাপ্টার থেকে এই একটা সিকিউ। এখন কথা হলো যে এই সিকিউটার সাথে সাথে আরো দুইটা এক্সট্রা করে আমরা প্রশ্ন পড়ব। যদি ধরো কখনো পরীক্ষার মধ্যে প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে চায় তাহলে এইখান থেকে দিবে ভাইয়া, সেম জিনিসপাতি লিখবো ওই দুইটা প্রশ্নের জন্য। দেখো আমাদের সিকিউর মধ্যে গ আর গ, ক তো আমাদের অন্যান্য চ্যাপ্টার থেকেও দিতে পারে। তারপরে আমি কিন্তু এই চ্যাপ্টারে ক খ সাজেশন আগেই দিয়ে দিচ্ছি রসায়নে। তোমরা যদি আগেও এই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ইউটিউবে দেখাই দিব, মাঝখান দিয়ে এক ফাঁক দিই কোথায় ক খ এর ভিডিও দেওয়া আছে। তো গ এর জন্য আমরা মেইনলি দুইটা প্রশ্ন পড়বো। ওই দুইটা প্রশ্নের মানে এমনভাবে পড়বো ওই ভিতর থেকে, ধরো এমনও হয় যে প্রশ্ন ধরে একটু মডিফাই করতে চায়, তো এই গগতে যা লিখি ওই মডিফাই করলে একই জিনিস লিখবো। তার মানে দুইটা প্রশ্ন পড়েই আমি ইনশাল্লাহ গগতে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবো। ধাপে ধাপে দেখবো, ঠান্ডা মাথায় দেখবো, বেশি সময় নিব না, একটু ভালো করে দেখো। কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারটা আমাদের সবার একটা ভীতি কাজ করে, কিন্তু ইনশাল্লাহ ভাইয়া এইটুকু ভাইয়া কথা দিচ্ছি যে যদি ভাইয়ার আজকে ক্লাসটা পড়ো, ভাইয়া যেভাবে পয়েন্টগুলো লিখতে বলবো, যেভাবে ভাইয়া বলবো যে বিক্রিয়াগুলো কোন ধাপে ধাপে লেখার জন্য, শুধু এই জিনিসগুলো ফলো করো তাহলেই হবে ভাইয়া। এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে একই টাইপের প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, কি হয় সব কিছু বলে দিব। সব কিছু কত ধরনের টাইপের কোশ্চেনটাকে সাজাতে পারে তারা। আমি এতক্ষণ সিকিউগুলোর প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আলাদা করছি, ঠিক আছে? চলো, প্রথমত এইখানের মধ্যে প্রশ্ন একটা সিকিউ হবে, সেটা হবে ভিনেগার থেকে। একটা সিকিউ কি হবে? ভিনেগার থেকে। তো ভিনেগার থেকে যখন এই একটা সিকিউ আসবে, এই ভিনেগার থেকে দুইটা প্রশ্ন হয়, একটা হয় ভিনেগারের উৎপাদন প্রক্রিয়া অথবা ভিনেগার প্রস্তুতি। বোঝার চেষ্টা করো, একটা প্রশ্ন হয় ভিনেগারের উৎপাদন প্রক্রিয়া অথবা ভিনেগার প্রস্তুতি, একই প্রশ্ন খাদ্য সংরক্ষণে ভিনেগারের কৌশল। এই হলো আমাদের গ আর ঘ প্রশ্ন। এখন গ নাম্বার প্রশ্নকে তোমার টেস্ট পেপার খুললে দেখবা বা তুমি বোর্ডের প্রশ্ন খুললে দেখবা যে বিভিন্নভাবে প্রশ্নটাকে করে। এখন ভিনেগার ডিরেক্ট প্রস্তুতি না বলে ওরা প্রশ্নকে বিভিন্ন মডিফাই করে করার চেষ্টা করে। তো আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই পরীক্ষা হলে গিয়ে যে আসলে এটা কি ভিনেগার প্রস্তুতি চাইছে নাকি অন্য কিছু চাইছে। তার জন্য আমরা আসলে বুঝে উঠতে পারি না আসলে কি চাইছে, ঠিক আছে? আমি একটু বলি। অনেক সময় প্রশ্ন করে যে ধরো একটা বিক্রিয়া এরকম চিহ্নিত করে দিল, এম দেওয়া রাখলো আখের রস, এম দেওয়া আছে কি আখের রস, বা এ দেওয়া আছে আখের রস, বলবে যে এ থেকে ভিনেগার প্রস্তুতির কৌশল দেখাও। মানে আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি তোমাকে কি দেখাতে বলতেছে? বলো যে উৎপাদন প্রক্রিয়া দেখাতে বলতেছে। অনেক সময় প্রশ্ন করে যে এ একটা যৌগ, তো যৌগটার নাম লেখা থাকে সুক্রোজ থেকে বলে যে ভিনেগার প্রস্তুতি দেখাও। এরপরে অনেক সময় প্রশ্ন করে যে ইস্ট এবং মল্ট এইটার থেকে কিভাবে ভিনেগার প্রস্তুতি করা যায় সেটা ব্যাখ্যা করো। অনেক সময় প্রশ্ন করে তোমাকে খেজুরের রস থেকে কিভাবে ভিনেগার প্রস্তুতি করা যায়। অথবা দেখো ভাইয়া ভিনেগার এটা কি অ্যাসিডিক অ্যাসিড থাকে, এটা কার 6 থেকে 10% জলীয় দ্রবণ থাকে। তো অনেক সময় প্রশ্ন করে এরকম অ্যাসিডিক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণ থেকে আমরা এই যে এইটার প্রস্তুতি কিভাবে করবো, মানে এটা তো আসলে ভিনেগার নির্দেশ করতেছে। তার মানে কি আমাকে বিভিন্নভাবে ঘুরে ফিরিয়ে এই প্রশ্নটা ঘতে করে। তো এটার উত্তর কি হবে আমি সব সুন্দর করে পড়িয়ে দিব। আর ঘতে প্রশ্ন করে খাদ্য সংরক্ষণে ভিনেগারের কৌশল। আচ্ছা, এখানে অনেক সময় ভিনেগারের মূলনীতি চায়। এখন ভিনেগারের মূলনীতি কি? ভিনেগার প্রস্তুতি আর ভিনেগারের মূলনীতি একই কথা। আমি দেখো স্টেপ অনুযায়ী এই যে দেখো মূলনীতিও লেখাই দিচ্ছে। জাস্ট ভিনেগারের প্রস্তুতিটা যে আমরা ধাপগুলো স্টেপগুলো শিখবো, 3টা স্টেপ, সেটাকে আমরা সংক্ষেপে মূলনীতিতে আমরা লিখে দিব। কিভাবে লিখবা বেশ সব কিছু বলে দিব। তুমি জাস্ট আজকের ক্লাসটা এই 30টা মিনিট হয়তো বা সর্বোচ্চ ভিডিওটা লাগবে, এই 30টা মিনিট দেখো, তোমাকে 10 মার্ক আমি এনশিওর করে দিচ্ছি ভাইয়া। কেমিস্ট্রির ভয়কে আমরা জয় করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া, এরপরে কি প্রশ্ন হয়? এরপরে প্রশ্ন হচ্ছে যে খাদ্য সংরক্ষণে ভিনেগারের কৌশল। তো এই প্রশ্নকে আবার দুইভাবে প্রশ্ন হয়। অনেক সময় প্রশ্ন করে যে খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা, আবার অনেক সময় প্রশ্ন করে ভিনেগার জীবাণু রোধী ক্রিয়ার কৌশল, মানে ভিনেগার কিভাবে জীবাণুটা রোধ করবে সেই ক্রিয়ার কৌশল বলা হয়। আবার অনেক সময়
সময় প্রশ্ন করা হয় যে ভিনেগারের ভূমিকা কি, অনেক সময় কি প্রশ্ন করা হয় খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা কি, এটা এরকম প্রশ্ন করা হয়। আবার অনেক সময় প্রশ্ন করে যে খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব কি। মানে যেইভাবে প্রশ্ন করুক না কেন ঘুরে ফিরে আমাদের কি বলতো ভাইয়া, এই যে কৌশল আমাদের কি বলতো খাদ্য সংরক্ষণে ভিনেগারের কৌশলটাই পুরোটা ব্যাখ্যা করবো। এই কৌশলের জন্য আমি অনেকগুলো পয়েন্ট আকারে দিছি এবং অনেকগুলো দেখো আমি তোমাদেরকে সব সুন্দর করে এখানের মধ্যে দেখো একদম ধাপে 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 দিয়ে দিছি, ধাপে ধাপে দিয়ে দিছি, ধাপে ধাপে দিয়ে দিছি, ধাপে ধাপে দিয়ে দিছি। এই যে এটা না না এত নিচে চলে গেছে কিভাবে, ওকে একটু দেখো একটু দেখো একটু দেখো, আমি তো বুঝতেছি না এটা কোথায় গেল। এই যে চলে আসছিল, ওকে এই যে পাইছি না, দেখো দেখো এই যে চলে আসছে, দেখো ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে ভয় পেয়ে গেছিলাম যে এটা কোথায় হারিয়ে গেছে। এই যে দেখো আমি সুন্দর করে তোমাকে এই প্রশ্নটা খাদ্য সংরক্ষণে ভিনেগারের কী কী ভূমিকা, এই যে দেখো আমি পয়েন্ট আকারে লিখে দিছি এবং তারপরে আমি তোমাকে দেখো আমি তোমাকে সুন্দর করে এটার জন্য কি করছি, কিভাবে তোমার ভিনেগারের গুরুত্ব আসলে কি কি লিখবা, খাদ্য নষ্ট হওয়ার কারণ কি কি লিখবা, আর এই ছাড়া অল্টারনেটিভ কী কী প্রশ্ন এখান থেকে হইতে পারে সেই জিনিসগুলো, এবং পাশাপাশি আমি এমসিকিউ বলে দিব যে কোন জায়গাগুলো থেকে হচ্ছে। এমসিকিউ তো আলাদা ক্লাস হবে, তোমাকে তাও আমি বলে দিব আজকের ক্লাসে। তো ক্লাসটা মনোযোগ দিয়ে একটু দেখো, তাহলে আমরা একটা সিকিউ নেই, সিকিউ নিলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সিকিউ থেকে কি টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে আমরা একটা সিকিউ নেই, সিকিউ নিলে আমরা বুঝতে পারবো কি টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে। এই হলো আমাদের কি প্রথম প্রশ্ন, ঠিক আছে এটা হলো গয়ের উত্তর। এখন গতে কি বলছে একটু দেখো এই হলো সিকিউটা দেখো, আমরা কোশ্চেনটা আগে দেখি তাহলে হবে। বলতেছে যে সুক্রোজ থেকে এরকম বিভিন্ন জিনিস দিয়ে ভিনেগার, বলতেছে যে উদ্দীপকে এম যৌগটি উৎপাদনের পদ্ধতি বর্ণনা করো। দেখো অলরেডি উৎপাদনের পদ্ধতি তোমাকে কম বেশি দেখাই দিচ্ছে, তুমি জাস্ট এগুলো ফিল আপ করলেই হয়ে যাবে, আমরা যখন করাবো তখন তুমি বুঝতে পারবা। তার মানে এম যৌগটা কি, দেখো এম যৌগটা হলো মেইনলি ভিনেগার। কিভাবে বুঝবো, যদি আমি এই যে দেখো সুক্রোজ আছে, সুক্রোজ থেকে যখন এই যে ধাপে ধাপে স্টেপ 3টা আছে, এই হলো একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, 3 নাম্বার স্টেপে গিয়ে আমার কি কি উৎপন্ন হয় বলতো ভাইয়া, এসিটিক অ্যাসিডেস 6 থেকে 10% জলীয় দ্রবণ থাকে, সেটাই হলো ভিনেগার, আর তার সাথে পানি উৎপন্ন হয়, তার জন্য আমরা বুঝে যাই এম হলো ভিনেগার। তারপরে বলতেছে ভিনেগারের উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। প্রথমে কিছু বিস্তারিত আমরা ব্যাখ্যা ট্যাখ্যা লিখবো, সেগুলো শিখিয়ে দিচ্ছি কিভাবে লিখবো, তার পাশাপাশি আমরা কি করব, আমরা এই পদ্ধতিটা সুন্দর করে তুলে দিব। এই যে পদ্ধতিটি কি, এই যে দেখো সুন্দর করে প্রস্তুতি আমি 3টা স্টেপে লিখে দিচ্ছি তোমাদেরকে, সেটা আমরা লিখবো, ঠিক আছে। এরপর দেখো ঘতে কি প্রশ্ন করছে, তুমি দেখো ঘতে প্রশ্ন করছে যে এম যৌগটি মানে ভিনেগার, এম কে ছিল ভিনেগারের খাদ্য সংরক্ষণের ভূমিকা রাখে কিনা, অবশ্যই রাখে, অনেক বেশি রাখে, সেটা কিভাবে রাখে সেটা ব্যাখ্যা করতে বলছে। তার মানে এই যে এখানে যে উত্তরটা সেটাই আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। এরপর দেখো পরের সিকিউ, আরেকটা সিকিউ দেখো, এখানে গতে দেখো কি বলতেছে যে এরকম একটা জিনিস দেওয়া আছে সেব, এটা কি বলতো ভাইয়া, এটা হলো সুক্রোজ, এটা হলো কি সুক্রোজ। অনেক সময় আমরা বললাম না আখের রস বলবে, সুক্রোজ বলবে, যেটাই বলুক না কেন এটা কিন্তু সুক্রোজ থেকে কি বলছে, এই যে সি দেখো এসিটোব্যাক্টরের সহায়তায় আমাদের কি হয়, ভিনেগার উৎপন্ন হয়। তার মানে বলতেছে উদ্দীপকের আলোকে আখের রস থেকে, দেখো ওই যে আখের রস থেকে সি যৌগের উৎপাদন প্রক্রিয়া মূলনীতি ব্যাখ্যা করো। ওই যে মূলনীতি কি বলছিলাম, স্টেপ 3টাকে আমরা সংক্ষেপে করে দিব, এইটুকুই হলো মূলনীতি, ঠিক আছে। আর বলতেছে যে উদ্দীপকের সি যৌগ, সি মানে ভিনেগার যৌগের জীবাণুরোধী ক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে। আমি কিন্তু এটাও শিখাই দিচ্ছি যে জীবাণুরোধী ক্রিয়ার কৌশলটা কিরকম হবে সেটা তোমরা কি করতে ব্যাখ্যা করে দিতে। এইটুকু করলেই হবে, এইটুকু করলেই কিন্তু তুমি 10 মার্ক পেয়ে যাচ্ছ। 4 হলো এই যে ঘতে, আর 3 হলো তুমি যদি পয়েন্ট আকারে ছক আকারে একটু যদি এইভাবে লিখে দাও ভাইয়া, যেভাবে আজকে বলে দিব তোমাকে এখান থেকে 10-এ 10 ছাড় দিতে বাধ্য। তাহলে আমরা চলো স্টার্ট করে দেই, আর বেশি সময় নষ্ট করবো না, ঠিক আছে। একটা ধাপে ধাপে আমরা শেষ করতে থাকবো। ওকে, তো আমরা যেখানে ছিলাম আর কি, যে এখানে আখের রস থেকে কিভাবে আমাদের বললাম যে এই যে ভিনেগার প্রস্তুতি কিভাবে করা হয়, এই উৎপাদন প্রক্রিয়া আমাদেরকে জানতে চাইবে। ওকে, তো এখানের মধ্যে আমি এটা সলিউশনের জন্য দেখো প্রস্তুতির জন্য 3টে স্টেপ লিখছি। এখন 3টে স্টেপের বাইরেও তোমাকে যেহেতু বলছে যে এম যৌগটার উৎপাদনের পদ্ধতি বলছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, কিছু জিনিস প্রথমে লিখতে হবে। এখানে কি আছে, প্রথমত কি আসছিল বলো তো ভাইয়া, এম যৌগটা হলো কি ভিনেগার, এটা কিন্তু আমরা বুঝছি। আর এখানে কি আছে, সুক্রোজ বা আখের রস। এখন আখের রসের মধ্যে তোমার কাজ হবে যে একটু প্রথম দিকে একটু এগুলো লিখে নেওয়া, জাস্ট তুমি নিজের মতো করে লিখবা যে আখের রসের কি হয়, আখগুলা থাকে, আখগুলাকে আমরা কি করব, টুকরো টুকরো করব, টুকরো টুকরো করে পানিতে ভালো মতো আমরা ধুয়ে নিব। পানিতে ভালো মতো ধুয়ে নেওয়ার পরে আমরা মাড়াই করে এটাকে রসগুলা বের করবো। দেখো জাস্ট নর্মাল কনসেপ্ট, আমরা আখের রস খাই না, আখের রসে কি হয়, আখের যে টুকরাগুলো আছে এগুলাকে আমরা কি করব, সুন্দর করে ধুয়ে তারপরে আমরা কি করব বলো তো ভাইয়া, আমরা মাড়াই করব, মাড়াই করে আমরা রসটাকে বের করে নিব। এরপর রসটাকে বের করে তাপ দিয়ে আমরা রসটাকে যে বের করলাম সেই রসটাকে কি করব, দেখো সেই রসটাকে আমরা তাপ দিব, তাপ
দিলে আমরা কি করবে, তাপ দিব। আমরা তাপ দিলে দেখবা 1/3 অংশ, বোঝার চেষ্টা করো। প্রথমত আমাদের কি ছিল বলতো ভাইয়া, ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে আমরা মাড়াই করলাম, মাড়াই করার পরে রসটা বের হলো, সেই 1/3 অংশ কমিয়ে ফেলবো। আমরা কি করব, 1/3 অংশ কি করব, কমিয়ে ফেলবো। আর বাকি দেখো, বাকি 2/3 অংশ যেটা, সেটাকে নিয়ে আমরা কাজ করব। তার মানে কি দেখো, আমরা জাস্ট প্রথমে এগুলো লিখে নিতে হয়, আর তারপরে দেখো এইটুকু প্রথম কয়েকটা ধাপ লিখে তারপর আমরা এগুলা ব্যাখ্যা করে এই 3টা আমাদের স্টেপ লিখে দিলে কাজ শেষ। আমাকে 3 দিবে। মেইনলি তোমরা যারা যারা জাস্ট এই 3টে স্টেপ লেখো, ধরো অনেকে কি করে এগুলা লিখে না, 3টে স্টেপ লিখে প্রথমে একটু হাবিজাবি জিনিস লিখে তারপর 3টে স্টেপ লিখে দেয়, তারাও 3 মার্ক পায়। কিন্তু স্যার যদি একটু ধরো যে না আমি আরো একটু ভালো চাচ্ছিলাম, তখন এই জিনিসগুলো লিখলে স্যারের ইমপ্রেশনটা একটু অন্যরকম থাকে। এরপরে তুমি কি করবা, এইখানের মধ্যে দেখো দ্রবণকে ঠান্ডা করবো। প্রথমত এখানে আমরা তাপ দিয়ে এটাকে কি করলাম, কমিয়ে নিলাম। তারপর এটা তাও গরম আছে, তারপর গরমটাকে আমরা কি করব, ঠান্ডা করে নিব। বোঝার চেষ্টা করো, এই যে গরম তাপ আছে, তারপর আমরা কি করব, ঠান্ডা করব। আমরা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে কি কাজ সেটা শুনো। এখানের মধ্যে আমরা এই ঠান্ডা করে যে পাত্রটা থাকবে সেখানে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করব। সেখানে কি করব, ঠান্ডা পাত্রের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। এখন দেখো ভাইয়া, এই সালফিউরিক অ্যাসিড যোগ করার পরে এতে কি হয়, অবাঞ্ছিত যে ব্যাকটেরিয়াগুলো ছিল এগুলো জন্মাইতে পারে না। তার মানে সালফিউরিক অ্যাসিডের কি বলতো ভাইয়া, এটা যেহেতু অ্যাসিডীয় মাধ্যম, তার কারণে কি হয়, ব্যাকটেরিয়াগুলো কি হয় না বলতো ভাইয়া, জমতে পারে না। তারপরে মধ্যে আমরা তারপরে কি করি, দ্রবণের মধ্যে কি করি, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। একটু দেখো ভাইয়া, এরপর আমরা কি করি, দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম সালফেট, এই যে এইটাই হলো অনেকের সমস্যা হয় যে এই জায়গায় এই জিনিসগুলো লেখা নিয়ে। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, তোমাকে এটা যে লিখতে হবে বিষয়টা এমন না। কিন্তু যারা ভালো মার্ক পেতে চাও তোমরা একটু কি করবা, এটা লিখে নিবা। দেখো অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট আমরা কি করি, যোগ করে দিই। এখন যোগ করে ভালো মতো নাড়ানোর পরে দেখো, এরপরে এটাকে কি করলাম, প্রথমত আমরা রসটাকে তাপ দিয়ে 1/3 অংশ কমিয়ে নিলাম, 2/3 অংশ নিয়ে কাজ করব। সেই 2/3 অংশের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত করব যাতে ব্যাকটেরিয়াগুলো আর জন্মাতে না পারে। তারপরে কি আমরা দ্রবণে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট যুক্ত করে দিয়ে তারপর আবার নাড়াবো। এখন নাড়ানোর পরে কি হবে, 3-4 দিন রেখে দিলে, দেখো 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3-4 দিন রেখে দিলে আমাদের কি করবো বলো তো ভাইয়া, এই যে 3-4 দিন রেখে এইটার সাথে আমরা কিন্তু আবার ইস্ট যুক্ত করব। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাই ইস্ট থেকে তো আমরা ভিনেগার প্রস্তুতি করতেছি, আলটিমেটলি কিন্তু সব একই, আমরা ভিনেগারের প্রস্তুতি করতেছি। হয়তোবা আমাদের এই লেখাগুলোর আগে এরকম কিছু জিনিস একটু লিখে দিলে সারা খুশি হয়, এই জন্য আমরা এই কথাগুলো বলতেছি, ঠিক আছে। এরপরে তুমি যে কাজটা করবা, 3-4 দিন রেখে দিলে গাজন প্রক্রিয়া সম্পন্ন হয় ইস্ট থেকে ইনভার্টেস। দেখো এবার দেখো, ইস্ট থেকে ইনভার্টেস এবং জাইমেস, এই যে দেখো এই ইনভার্টেস এবং এই যে জাইমেস, এই দুটো এনজাইম আমাদের কি হয় বলো তো ভাইয়া, এখানে বলে দিচ্ছে যে দুটো এনজাইম নিঃসৃত হয়। এই ইনভার্টেসের কাজ কি থাকে, এই আখের রস বা গ্লুকোজ থেকে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করে। এবং এইখানে স্টেপ 2-তে সেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটা থাকে সেখান থেকে আমাকে জাইমেজ এনজাইমের সহায়তা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল উৎপন্ন করে। এই জিনিসগুলো এখানে দেখো এই কয়েকটা জিনিস আমাকে এখানে লিখতে হবে। তারপরে আমাদের এসিটোব্যাক্টেরিয়ার সহায়তায় আমরা কি করি, এখান থেকে আমরা ভিনেগার কি করি বলতো ভাইয়া, ভিনেগার আমরা পেয়ে যাই, ঠিক আছে। এইটুকু হলো কথা। তার মানে কি আমরা প্রথমে এই জিনিসগুলো একটু লিখে নিতে হবে। এবার আমি মেইন আলোচনায় আসি। ধরো তুমি এই জিনিসগুলো একটু দেখো ভাইয়া, ধরো তুমি এই জিনিসগুলো লিখতে চাচ্ছ না বা এগুলো লিখতে পারতেছো না, জাস্ট তুমি প্রথমে কোশ্চেন থেকে কিছু জিনিস লিখে তারপর এখান থেকে স্টেপ 1 স্টেপ 2 আমি প্রস্তুতি প্রণালী বা প্রস্তুতি বর্ণনা এইভাবে লিখে তোমরা এগুলো এক এক করে লিখতে পারো। এখন এখানে কি কি হচ্ছে একটু দেখো, আমরা ক্লাসের মধ্যে পড়াই, ক্লাসে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। প্রথমত স্টেপ 1, স্টেপ 1-এ কি হচ্ছে দেখো, আখের রস আছে, আখের রসের সাথে আমি কি করব, পানি বা সুক্রোজের সংকেত কিন্তু আমরা সবাই জানি C12H22O11, ঠিক আছে। এই সুক্রোজের সহায়তায় আমি কি করব, পানি যুক্ত করব। পানি যুক্ত করলে এখানে আমরা ওই যে ওখানে কি বলছিল দেখো, স্টের পরে আমাদের কোন কোন দুইটা এনজাইম নিঃসৃত হয়, একটা কি এনজাইম বলো তো, ইনভার্টেস জাইমেস। আমরা ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করে ফেলি ইনভার্টেস এনজাইম এবং জাইমেস এনজাইম। প্রথম যে আমাদের স্টেপ 1-এ থাকবে তখন আমাদের ইনভার্টেস এনজাইম সহায়তা করে, সবগুলো মনে রাখবা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অন্য কোনো তাপমাত্রা হয়তোবা তুমি টেস্ট পেপার খুললে অনেক তাপমাত্রা পাবা, কিন্তু তুমি মনে রাখবা 30 ডিগ্রি সেলসিয়াস। তখন ইনভার্টেস এনজাইমের সহায়তায় আর্দ্র বিশ্লেষিত হয়ে কি হয় বলতো ভাইয়া, আর্দ্র বিশ্লেষিত হয়ে দেখো ভেঙে কি হচ্ছে, দেখো আর্দ্র বিশ্লেষিত হয়ে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করে। কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করে। এই যে দেখো, এরপরে দেখো আমাদের প্রথম স্টেপটা আমাদের কাজ শেষ। প্রথম স্টেপে আবারও বলতেছি, সুন্দর করে দেয় মনে রাখো, সুক্রোজ থেকে আমাদের কি বলতো ভাইয়া, আখের রস বা সুক্রোজ থেকে আমরা কি করি, ইনভার্টেস এনজাইমের সহায়তায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয়। বা আরো সুন্দরভাবে বলতে পারো যে সুক্রোজের থেকে
আমরা কি করি, ইনভার্টেজ এনজাইমের সহায়তায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করে। এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাকে আলাদা না লিখে আমরা কি করছি দেখো একসাথে লিখছি, 2 অণু C6H12O6। এই জিনিসটা লেখার পরে এইটা আবার কোন এনজাইম ইউজ করা হয় দেখো, জাইমেজ এনজাইম। সেই জাইমেজ এনজাইমটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করা হয়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তখন কি উৎপন্ন হয়, তখন আমাদের ইথানল উৎপন্ন হয়। এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া এখানে কি আমার কি এটা কি সমতাকরণের দরকার আছে? না, খুব বেশি দরকার নাই, আমি জাস্ট করে রাখলাম। তার মানে কি 4 অণু ইথানল উৎপন্ন হয় এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। জাস্ট আমরা মনে রাখবো কি, এখান থেকে আমরা মনে রাখবো যে আমাদের যে প্রথম ধাপে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ছিল সেখানে আমরা কি করি, জাইমেজ এনজাইমের সহায়তায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কি করি বলতো ভাইয়া, আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে এইটাকে বিয়োজিত করলে দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে বিয়োজিত করে আমরা ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারি। তার মানে এইভাবে লিখবা যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে বিয়োজিত করে জাইমেজ এনজাইমের সহায়তায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। জাস্ট বাংলা ব্যাখ্যা করতেছি আমরা। এখানে কি লিখবা, আমাদের আখের রস বা সুক্রোজকে কি করলাম, ইনভার্টেজ এনজাইমের সহায়তায় আদ্র বিশ্লেষিত হয়ে কি হয় বলতো ভাইয়া, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করে। এরপরের স্টেপ 3টা কি করবা, এইখানে যে ইথানল ছিল, ইথানলের সাথে আমি যদি অক্সিজেন যুক্ত করে এসিটোব্যাক্টেরিয়া, এই ব্যাক্টেরিয়াটা আমাদের কি করবে বলতো ভাইয়া, ভিনেগার উৎপন্ন করবে। তার মানে আমাদের কাঙ্ক্ষিত কিন্তু ভিনেগার চলে আসছে। এই ভিনেগারটা যখন আমাদের চলে আসে তখনই কিন্তু আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে যায়। তুমি এইটাকে সুন্দর করে লিখতে পারো। আরেকটা জিনিস হলো কি, এইখানের মধ্যে যে ইথানল থাকে, এই ইথানলটা কত পার্সেন্ট থাকে, 10%। অনেক সময় কি হয়, এই ইথানলটা কত পার্সেন্ট থাকে, 10% থাকে। এটাও চাইলে তুলে দিতে পারো। এটা অনেক সময় এমসিকিউতে আসে, কত পার্সেন্ট ইথানল থাকে এই টাইপের প্রশ্ন। এমসিকিউতে অনেক সময় কি করে, এরকম বিক্রিয়া দিয়ে দেয়, ধরো এ দেয়, তারপরে বি এবং সি দেয়, তারপরে আবার অনেক সময় কি দেয়, এখানে এম দেয়, এন এবং ও দেয়, তখন জিজ্ঞেস করে এন ও উৎপাদিত যৌগটার নাম কি, এই ধরনের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আর দেখো এই যে আমরা যে এটা পাইছি যে লঘু ইথানিক অ্যাসিডটা, এটা কি বলতো ভাইয়া, 6 থেকে 10% জলীয় দ্রবণ। এটাকে কি বলা হয়, এটাকে ভিনেগার বলা হয়। ওকে, তার মানে অনেক সময় এরকম প্রশ্ন করে 6 অ্যাসিটিক অ্যাসিড, দেখো এই অ্যাসিডের কি বলতো ভাইয়া, এই যে আমাদের যে ইথানোইক অ্যাসিড আছে, এই ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদন প্রসেসটা আমাদেরকে বলতে বলে। তখন আমরা বুঝবো যে ভিনেগারের প্রসেসটা জানতে চাইছি। তার মানে তিনটে স্টেপ দেখো, আমার সাথে পড়ে ফেলো। সুক্রোজকে আদ্র বিশ্লেষিত করে ইনভার্টেজ এনজাইম এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সহায়তায় তখন আমরা কি হয় বলতো ভাইয়া, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করে। এরপর কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বিয়োজিত হয়ে জাইমেজ এনজাইমের সহায়তায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল আমরা কি বলতো পেয়ে যাই। সেটা কত পার্সেন্ট থাকে, 10% থাকে। সেই ইথানলকে আমরা এসিডোব্যাক্টেরিয়ার সহায়তায় আমরা কি করি, এই যে দেখো 6 থেকে 10% জলীয় দ্রবণ আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি। এই হলো প্রসিডিওর। এই 3টা প্রসিডিওর বা 3টা স্টেপ দেখে তুমি কি হইতে পারে, 3 মার্ক পেয়ে যেতে পারো। এটা কি জানতে চাইছি বলো তো ভাইয়া, যখন তোমাকে ভিনেগার প্রস্তুতি করতে বলবে, এই প্রস্তুতির প্রসিডিওর। আর প্রথমে একটু এই জিনিসগুলো লিখে নিবা যে প্রথমত আমাদের আখের রস থাকে, আখের রসের মধ্যে তারপরে কি কি হয়, জাস্ট আখের আখটাকে আমরা কি করবো, কাটবো, এই ধরনের জিনিসগুলো আমরা জাস্ট লিখে নিব। এটা আসলে তোমার প্রথম ধাপের স্টেপগুলো তুমি তোমার মতো করে সাজিয়ে লিখতে পারো। এইটুকু লিখে এই 3টা জিনিস যদি দিয়ে দাও তাহলে 3 মার্ক নিশ্চিত। ঠিক আছে ভাইয়া, এরপরে আসো। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এরপরে কি, এটা হলো মূলনীতি। অনেক সময় কি হয়, আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই যে ভিনেগারের মূলনীতিটি ব্যাখ্যা করো বা ভিনেগারের মূলনীতিটি লিখো। এটা মানে কি, এটা মানে হলো যে ওই যে এতক্ষণ 3টে স্টেপ পড়লাম না, সেটা সংক্ষিপ্ত ভার্সন। তো এবার দেখো, এই যে আখের রস বা সুক্রোজ থেকে আমাকে ভিনেগারের মূলনীতিটি বলতেছে যে মানে প্রসিডিউরটা বলার জন্য, তখন আমি কি বলবো দেখো, ওই যে আখের রস বা সুক্রোজ কি করে, ইনভার্টেজ এনজাইমের সহায়তায় আদ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হয়, 2 অণু গ্লুকোজ বা ফ্রুক্টোজ উৎপন্ন করে। সেই 2 অণু গ্লুকোজ, দেখো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ জাইমেজ এনজাইমের সহায়তায় বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে বলো তো ভাইয়া, এই যে আমাদের CH3CH2OH। এইটা যখন করায় এটা কত পার্সেন্ট থাকে, 10% থাকে। এটা এসিটোব্যাক্টেরিয়ার সহায়তায় আমাদের 6 থেকে 10%-এর জলীয় দ্রবণ সেটা ভিনেগার প্রস্তুত করে ফেলে। এই যে দেখো সংক্ষেপে, তখন আর আমাকে আলটিমেটলি এত 3টা করে স্টেপ দেওয়া লাগতেছে না, তখন আমাকে সংক্ষেপে এই জিনিসটা দেখাই দিব। এইভাবে আমি যদি আমরা এই প্রসিডিউরে দেখাই দিই তাহলে আমাকে 3 মার্ক দিতে স্যার বাধ্য থাকবে। তার মানে দেখো কতটা সহজ। আবারও বলতেছি, দেখো আখের রস বা সুক্রোজকে ইনভার্টেজ এনজাইমের সহায়তায়, এই ইনভার্টেজ এবং আমাদের কি বলতো ভাইয়া, আমাদের যে ইনভার্টেজ এনজাইম এবং জাইমেজ এনজাইম কোথায় থেকে, ওই যে এই যখন যুক্ত করছে তখনই কিন্তু এই 2টা এনজাইম আমরা নিঃসৃত হয়ে গেছিল। তার মানে কি, ইনভার্টেজ এনজাইমের সহায়তা আমরা কি করছি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এবং জাইমেজ এনজাইমের ইউজ করে তারপর আমরা কি পেয়ে গেছি বলতো ভাইয়া, এই যে এটা পেয়ে গেছে এবং এটা থেকে এসিডোব্যাক্টেরিয়ার সহায়তা আমরা পেয়ে গেছি ভিনেগার। এই হলো আলটিমেটলি আমাদের প্রসিডিউর। এই প্রসিডিউর যে কেউ পারলে দেখো হচ্ছে যে কেউ পারলে তাহলে ইজিলি কি।
তো আমাদের আলটিমেটলি আমাদের যে জিনিসটা বোঝা লাগবে মেনলি সেটা হলো যে আমাকে পরীক্ষায় ভিনেগারের প্রস্তুতিটা চাচ্ছে কিনা। তো অনেক সময় অনেকভাবে এই প্রশ্নটা হতে পারে, বাসা বাড়িতে আমাদের কি খাদ্য সংরক্ষণ করার ক্ষেত্রে। এছাড়াও আমাদের অনেক সময় মানে এই যে অ্যাসিডটা আছে এটা কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, এবার ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে করতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের কি এটা হলো ভিনেগারে কে আমাদের বোঝাচ্ছে। এবং ভিনেগারটা কি মেনলি কিসের জন্য, খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, এবং জীবাণুগুলোকে আমরা কি করবো বলতো ভাই, রোধ করে দিব, সেই জন্যই তো আমরা ভিনেগার ইউজ করি, আমরা বিভিন্নভাবে ভিনেগার ইউজ করে থাকি। তো আমাদের ঘ নাম্বার প্রশ্নে ঠিক এটাই জানতে চাই আমাদের, ভিনেগারের গুরুত্ব কি থাকে, ভিনেগারটা কোন কৌশলে আসলে খাদ্যদ্রব্য পচনটা রোধ করে, আমাকে এইটাই জানতে চাচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণের মধ্যে ভিনেগারের কি কি ভূমিকা থাকে। এই ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের দেখো ওই যে ভিনেগারটা প্রস্তুত করলো সেটার এখন আমাদের প্রসিডিউর জানতে চাই। তো ম্যাক্সিমাম টাইমে এই সিকিউরিটাই আসে। এখন এই প্রশ্নটা ঘ নাম্বার প্রশ্নটা মডিফাই করে অন্যান্য শুধু ভিনেগার না, দেখো খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য আমরা কিন্তু লবণ, চিনি, তারপরে হলো যে আমরা কিন্তু কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে আমরা কিন্তু ক্লিনিং এজেন্ট থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের এই জিনিসগুলো ইউজ করে কিন্তু আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারি। তো অনেক সময় কি হয়, লবণ চাইতে পারে, চিনি চাইতে পারে, ভিনেগারের মতো করেই লিখবো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটু লিখলে হয়ে যাবে। কিভাবে লিখবো আমি সব কিছু বলে দিব, ঠিক আছে? ওকে, এই হলো আমাদের ঘ নাম্বার প্রশ্ন। আসো দেখি ঘতে কি চাচ্ছে। এখানে আমি যে পয়েন্টগুলো লিখছি সুন্দর করে তুলে নিবে, ঠিক আছে? এই যে দেখো এখানে প্রশ্ন করছে যে এম যৌগটা কি ছিল, একটু আগে দেখাইলাম যে ভিনেগার। বলতেছে যে ভিনেগারে খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে কিনা। অবশ্যই খাদ্য সংরক্ষণে ভূমিকা অবশ্যই রাখে। এখন কিভাবে রাখে সেটা জানতে চাচ্ছে বিশ্লেষণ করতে। প্রথমত দেখো খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে কিনা এই জিনিসটা অ্যান্সার দেওয়ার আগে তোমাকে সুন্দর করে যে জিনিসটা জানা লাগবে, যে সেটা হলো যে আমি তো বললাম যে এই প্রশ্নটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারে, এই প্রশ্নটাকে ওকে। তো যেটা ছিল আর কি, তারপর দেখো এই যে এই ভিনেগারটা আসলে কি। তো আমি এখন সুন্দর করে তোমাকে ধাপে ধাপে কিছু পয়েন্ট ব্যাখ্যা করব, তারপরে তুমি এটাকে তুমি নিজের মতো করে লিখতে পারবা, যেই কোনোভাবে প্রশ্ন আসে তুমি লিখতে পারবা। প্রশ্ন করছে যে খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা। তো প্রথম পয়েন্টটা আমি কি লিখছি, ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, এটা মেইনলি কি দেখো এটা হলো অ্যাসিডীয়, এই কারণে এইটা যেহেতু অ্যাসিড, দেখো এটার পিএস এর মানটা অবশ্যই 7 এর নিচে হবে। তো মানটা হইলো কত, 4.74। এই যে আমাদের পিএস এর মানটা যে কম থাকে, যার ফলেই কিন্তু আমার কিন্তু জীবাণুগুলা কিন্তু বেশি কি হয় না বলো তবে স্থায়ী হতে পারে না, কারণ কি অ্যাসিডীয় মাধ্যমে কিন্তু এটা থাকে। তারপর কারণে এটা কিন্তু আবার কি আমরা জানি যে এই যে ইথানিক অ্যাসিডটা বা আমরা ভিনেগারটা কি অম্লীয়, এই অম্লীয় হওয়ার কারণে খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়ার পচনটা হ্রাস করে, মানে খাদ্যদ্রব্যের মধ্যে এই যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা আর কিন্তু পচন ধরাতে পারে না। এরপরে দেখো ভাইয়া থার্ড পয়েন্টটা কি লিখছি, ভিনেগারের সাথে গাঢ় এই যে সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইডটা আমরা যুক্ত করছি। আচ্ছা সোডিয়াম ক্লোরাইড কি, লবণ। এখন খাদ্যের মধ্যে কি থাকে বলো তো ভাইয়া, খাদ্যদ্রব্যে যখন পানি আমাদের অতিরিক্ত পানি তৈরি হয় তখন কি হয়, লবণের মাধ্যমে সেই পানিটাকে আমরা শুষে নিতে পারি। এই প্রশ্নটা কিন্তু আলাদা করে আসতে পারে যে আমরা লবণকে কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। তো ওইটার সময় আমরা বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করে লিখতে পারবো। মানে আমরা জাস্ট এই প্রশ্নটাকে যদি এইভাবে আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যেই কোনোভাবে প্রশ্ন আসলে লিখতে পারবো। তো ওই লবণটা কি করে, পানি শুষে নেয়, আর এই প্রসিডিউরটাকে পিকলিং বলা হয়। এখন পিকলিং কিন্তু আচার সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্নভাবে কি হয় বলো তো ভাইয়া, ভূমিকা রেখে থাকে, ঠিক আছে? তো এই মানে অনেক সময় পিকলিং এর সংজ্ঞাও আসে। অনেক সময় তুমি যখন আমার দেখবা ক খ সাজেশন দেখবা, তোমরা অনেকে জানতে চাচ্ছিলে ভাই ক খ সাজেশন, তোমরা জাস্ট ম্যাসন একাডেমি লিখে সার্চ দিবা, প্লে লিস্টে যাবা, ওইখানে ক খ সাজেশন পেয়ে যাবে কোনো একটা প্লে লিস্টে ভিডিওতে। আমি বাকি এইসব ভিডিওগুলো প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি। এরপর দেখো ভিনেগারের উপস্থিতিতে খাদ্যদ্রব্য। দেখো এই ভিনেগারের উপস্থিতিতে যখন খাদ্যদ্রব্য থাকে, এখানে বাতাসে অক্সিজেন এবং আর্দ্রতা থেকে কিন্তু ভিনেগার যখন উপস্থিত থাকে খাদ্যদ্রব্যের মধ্যে, তখন কিন্তু কি হয় বলতো ভাইয়া, এই যে বাতাসে যে অক্সিজেন এবং আর্দ্রতা এটা থেকে কিন্তু দূরে রাখা হয়। ফলে কিন্তু কি হয়, খাদ্যের পচন এবং খাদ্যের বর্ণ যখন আমরা রোদের মধ্যে রাখবো বা আমরা কি বলি বলতো ভাইয়া এই জায়গায় রাখবো, তখন কিন্তু এই স্বাভাবিক বিষয় যে এখানে পচন বা বর্ণ পরিবর্তন হতে পারে। কিন্তু যখনই আমরা ভিনেগার উপস্থিতি নিয়ে আসবো তখনই কিন্তু এই জিনিসটা কমে যায়, কারণ অক্সিজেন এবং আর্দ্রতা থেকে তখন দূরে থাকে, যার ফলে খাদ্যের পচন এবং খাদ্যের বর্ণ পরিবর্তন হয় না। এরপরে দেখো এরপরে ইয়াটা কি, পয়েন্টটা কি দেখো, এরপরে পয়েন্টটা হলো যে কি লিখছে, ভিনেগার খাদ্যের কোষ প্রাচীর বিনষ্ট করে না। ভিনেগার কি করে, খাদ্যের কোষ প্রাচীর বিনষ্ট করে না। তাহলে ভিনেগার কি করে বলতো ভাইয়া, জাস্ট এইভাবে মনে রাখবে যে জাস্ট কি মনে রাখবে, আমি আবারও বলতেছি, ভিনেগারের উপস্থিতি খাদ্যদ্রব্য বাতাসের অক্সিজেন আর্দ্রতা থেকে দূরে থাকে, ফলে খাদ্যের পচন বা খাদ্যের বর্ণ পরিবর্তন রোধ করে, এবং ভিনেগারে খাদ্যের কোষ প্রাচীর বিনষ্ট করে না। যেহেতু কোষ প্রাচীর বিনষ্ট করে না, তার মানে কি বলতো ভাইয়া, তার মানে হলো যে খাদ্যের
আমরা এইটুকু তো বুঝতেই পারি যে তার মানে কি এটা আমাকে ভিনেগারটা খাদ্য সংরক্ষণ করতেছে। এরপরে দেখো ভাইয়া এখানে আসলে মেইনলি আসলে কাজটা কি হয়, ভিনেগার কোন জায়গাটায় কাজ করে। মনে রাখবা যে ভিনেগার দেখো CH3COOS 2 কার্বন বিশিষ্ট কিন্তু অ্যাসিড, তাহলে এই অ্যাসিডটাকে ভাঙলে CH3COO মাইনাস এবং H প্লাস উৎপন্ন হয়। এই H প্লাসটাই আমার কি করে জীবাণুগুলাকে মৃত করে ফেলে। তো তুমি জাস্ট এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা দিয়ে প্রথমে শুরু করতে পারো, সুন্দর করে লিখতে পারো যে এখানের মধ্যে ভিনেগার খাদ্য সংরক্ষণে বিভিন্নভাবে ভূমিকা রাখে, ভিনেগার কি এটা সংজ্ঞা লিখে তারপর তুমি সুন্দর করে এই যে এই প্রসিডিউরটা বলতে পারো যে হাইড্রোজেন প্লাস আয়নটা কি করে জীবাণুকে মৃত করে ফেলে, যার কারণে কিন্তু খাদ্যগুলো সংরক্ষণ হয়। ভিনেগারের সেই ইয়াতে যখন ভিনেগার কি হয় বলতো ভাই উপস্থিত থাকে তখন কিন্তু খাদ্যদ্রব্যে পচন রোধ কমে যায়। বিভিন্নভাবে তুমি কিন্তু এই পয়েন্টটা দিয়ে ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে। জাস্ট তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট ধাপে ধাপে কি করতে হবে এই জিনিসগুলো মাথায় রাখলে তুমি যেই কোনো কিছু আসলে তুমি কি করবা বলো তো ভাইয়া লিখতে পারবা। এরপরে দেখো এখান থেকে আরো অনেকগুলো লাইন লেখা যায়। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া ভিনেগারের গুরুত্ব যখন আসবে সেটা কি 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 জায়গায় গুরুত্ব রাখে। মনে রাখবা যে ভিনেগার কিন্তু সবজি, এই যে শাকসবজি আমরা যেটা দেখি শাকসবজি সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব থাকে, মাছ মাংস সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব থাকে, ফল সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব থাকে, আচার সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব থাকে। এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে তুমি ব্যাখ্যা করবে। আচার সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, ওই যে পিকলিং এর সময় আমি বলছিলাম যে, তারপর হলো যে ফল সংরক্ষণে কিভাবে ভিনেগারের ভূমিকা রাখে, জাস্ট বানিয়ে লিখবা। খাদ্য সংরক্ষণে, তারপর সরি শাকসবজি সংরক্ষণে, তারপর যে মাছ মাংস সংরক্ষণে ভিনেগারের ভূমিকা লিখবা। তার মানে কি তুমি জাস্ট এইভাবে নিজের মতো করে লিখবা। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে আসলে পচনটা হচ্ছে, এই যে আমাদের খাদ্যদ্রব্য যে পচনটা হয় এটা আসলে কেন হয় ভাইয়া, কি কারণে হয়, খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ কি। দেখো খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ হলো যে তাপমাত্রা এবং জারণ, এই দুইটা জিনিস। দেখো তাপমাত্রা যখন বেশি থাকে তখন অটোমেটিক আমরা কিন্তু গরমকালে কিন্তু বেশিক্ষণ খাদ্যগুলোকে সংরক্ষণ করতে পারি না, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই যে তাপমাত্রা যখন বেশি থাকে তখন কিন্তু কি হয় বলতো ভাইয়া খাদ্যদ্রব্য কিন্তু নষ্ট হয়ে যায়, এর ফলেই কিন্তু খাদ্যদ্রব্য নষ্ট হয়। তারপর জারণ প্রক্রিয়া, মানে এই জিনিসগুলো তুমি তোমার মতো করে লিখতে পারবা, ঠিক আছে। ভিনেগার ব্যবহার করলে কি হয়, খাদ্যদ্রব্য মানে তাপমাত্রা এমন পর্যায়ে নিয়ে আসে যাতে ব্যাকটেরিয়া আর জন্মাতে না পারে। তার জন্য কিন্তু আমরা কিন্তু অনেক দেখবা যে আচার টাচার গরমকালে বানানোর পরে আমরা কিন্তু কি করি ভিনেগার ইউজ করার কারণে কিন্তু ওইখানে আর কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তার মানে কি আমরা কিন্তু তাপমাত্রা যদিও বেশি থাকে কিন্তু ভিনেগার ইউজ করলে আমরা এমনভাবে তাপমাত্রা নিয়ে আসে যাতে ব্যাকটেরিয়া কোনোভাবে জন্মাতে না পারে। এই পয়েন্টগুলোকে কিন্তু তুমি কিন্তু কি করবা ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এরপরে আসো যে এখন তোমার মনে আরো প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই যে এইখানের মধ্যে তুমি বিভিন্ন দেখো আমি কিন্তু অলরেডি অনেকগুলো পয়েন্ট বলে ফেলছি, তুমি নিজের মতো করে এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস লিখতে পারবা, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস লিখতে পারবা, ঠিক আছে। জাস্ট এই পয়েন্টগুলো মনে রেখে, ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রেখে আমি খুঁজতেছি আর কোনো নতুন পয়েন্ট দেওয়া যায় কিনা। আরটা আছে কি খাদ্যের কোষ, এই যে দেখো কোষ প্রাচীরের কথা কি বলি নাই, এই যে দেখো কোষ প্রাচীরের কথা বলছিলাম যে কোষ প্রাচীর কি করে না বিনষ্ট করে না, এই কোষ প্রাচীর বিনষ্ট করে না, যার ফলে কিন্তু আমাদের কিন্তু কি হয় খাদ্যদ্রব্য সংরক্ষণ হয়, ঠিক আছে। গুণ সম্পন্ন আমরা খাদ্য কিন্তু সংরক্ষিত করতে পারি যখন আমাদের কোষ প্রাচীর বিনষ্ট করে না। এই যে কোষ প্রাচীর কিন্তু এই যে দেখো আরেকটা জিনিস কি অনেক সময় আমরা জানি না যে এই যে আসলে জারণ কাজটা কি করে, এটা একটু জেনে নাও, এই জারণ কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা একটু জেনে নাও। এই জারণটা কাজ করে কি খাদ্যের পুষ্টি, দেখো খাদ্যের পুষ্টিগুণ ভেঙে দেয়। এটা কি করে খাদ্যের পুষ্টিগুণ ভেঙে দেয়, ওকে। খাদ্যের পুষ্টিগুণ যখন ও ভেঙে দেয় তার মানে কি বলতো ভাইয়া আমরা তখন খাদ্যের কোষপ্রাচীর কিন্তু জারণের ফলে, দেখো খাদ্যের পুষ্টিগুণ ভেঙে যায় তার মানে খাদ্যের কি কোষপ্রাচীরটা কি হয় জারণের ফলে ভেঙে যাচ্ছে। আর ভেঙে যাওয়া গেলে তখন আমরা যখন এখানের মধ্যে ভিনেগার ইউজ করব তখনই কিন্তু এটা কি হয় বলতো ভাইয়া সংরক্ষণ হয়ে যায়। তার মানে কি এই জারণটা কি করে বলতো ভাইয়া, এই জারণটা কি করে খাদ্যের কোষপ্রাচীর কিন্তু কি করে ধীরে ধীরে বিনষ্ট করে দেয়, যার ফলে আমাদের কিন্তু খাদ্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কোষপ্রাচীর বিনষ্ট, খাদ্যের কোষপ্রাচীর বিনষ্ট, তাই এই জিনিসগুলো লিখলেই হবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া আমার এই যে আমরা তো শুধু এতক্ষণ শিখলাম যে ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণের কৌশল, আর কি কোনো প্রশ্ন হয় না। এই যে দেখো তোমার সাইডে আমি বিভিন্ন জিনিস লিখছি, দেখো কি কি লিখছি, চিনি, খাদ্য লবণ, সরিষার তেল, একটু আগে বলছিলাম যে খাদ্য লবণ কিভাবে ভূমিকা রাখে। খাদ্য লবণ কি করে, দেখো আমরা যখন খাদ্যের মধ্যে অতিরিক্ত পানি জন্মে যায় তখন আমরা কি করি ওই পানিটা পরিশোষণ করার জন্য, মানে আমরা ওই পানিটাকে সরিয়ে দিতে চাই, তখন আমরা লবণ ইউজ করি। সেই লবণটা
এনজাইমটা কি করে পানিটাকে আমাদের গ্রহণ করে নেয়, যার ফলে আমার কি হয় বলো তো ভাইয়া, পানি শুষে নেয় আর যার ফলে এটা শুষ্ক হয়ে যায়। তার মানে কি এই প্রসিডিউরটা কিন্তু আমাদের খাদ্য লবণ করে চিনি সরিষা তেল সেম ভাবে আমরা জাস্ট পানি শুষে নেওয়া এই প্রসিডিউর দিয়ে লিখতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তারপর কিলিং এজেন্ট থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল এগুলোর সময় তোমরা একটু করে দেখে নিলে ইজিলি লিখতে পারবা। তার মানে কি দেখো, তুমি যদি জাস্ট মাথায় রাখো যে সবসময় আমাদের এই প্রশ্নটাই হয়, কিন্তু মাঝে মাঝে এই প্রশ্নটায় ট্রান্সফার হয়। তাই আমরা নিজের মতো করে এখানে কিন্তু আমরা কম বেশি বুঝছি যে পানি শুষে নিবে এই প্রসিডিউরটা আমরা যখন অ্যাপ্লাই করব সুন্দর করে তাহলে হয়ে যাবে। এবং আমি তোমাকে কিন্তু এই প্রসিডিউরটা কিন্তু এখানেও বলে দিছি। দেখো এই যে দেখো একটা পয়েন্টে ছিল এইটা, ভিনেগারের সাথে গাঢ় সোডিয়াম ক্লোরাইড যখন যুক্ত করা হয় তখন কি হয়, পানিটা কিন্তু শুষে নিচ্ছে, যার ফলে কিন্তু আমরা কি এইটা কিন্তু আমরা কিন্তু ওই যে বললাম না যে আচার সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু এই যে পিকলিংটা আমরা কিন্তু ভূমিকা রাখে। তার মানে কি তুমি জাস্ট এই কয়েকটা পয়েন্ট যখন মনে রাখবা, তুমি এই সাবটার থেকে এই একটা শিখো ভাইয়া সবসময়। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমি এতক্ষণ দাগাইছিলাম। দেখো এই প্রশ্নটা দেখো কি বলছে, উদ্দীপকের আলোকে আখের রস থেকে, কি বলছে, উদ্দীপকের আলোকে আখের রস থেকে। এই আখের রসটা কে বলতো ভাইয়া, প্রথমত এইটা হলো আমার সুক্রোজ, এটা কি, এটা হলো আমার সুক্রোজ। এই সুক্রোজ থেকে আমাকে সি মানে কি, দেখো এসিটোব্যাক্টর ইনভার্টেজ এনজাইম জাইমাস এনজাইমের সহায়তায় আমার কি হয়েছে বলতো ভাইয়া, আমার এখানেই মধ্যে ইথানল উৎপন্ন হয়েছে। ইথানল অক্সিজেনের সহায়তা আমার কি উৎপন্ন হবে, ভিনেগার উৎপন্ন হবে। এই ভিনেগারটা দেখো উদ্দীপকের আলোকে আখের রস থেকে সি যৌগের উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি কোথায় শিখাইছি তোমাকে বলো তো ভাইয়া, এই যে এখানে উৎপাদন প্রক্রিয়ার মূলনীতিটা, এই যে জাস্ট আখের রস থেকে সুক্রোজ ইনভার্টেজ এনজাইমের সহায়তায় তারপর গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে আদ্র বিশ্লেষিত হয়ে, সেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে বিয়োজিত করে তুমি কি করবা, জাইমাস এনজাইমের সহায়তায় ইথানল উৎপন্ন করবা। ইথানল থেকে এসিডোব্যাক্টেরিয়ার সহায়তায় তোমাকে 6 থেকে 10% জলীয় দ্রবণ ভিনেগার প্রস্তুত করবা। তার মানে এই প্রসিডিউরটা তুমি সুন্দর করে দিয়ে তারপর ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করে লিখলে তুমি কিন্তু এখান থেকে 3 মার্ক কমন পেয়ে যাবা। তার মানে বুঝতে পারতেছো কিভাবে তোমাকে লেখা লাগবে, ঠিক আছে? এইটুকু করলেই হবে। এরপর দেখো ঘতে কি বলছে, উদ্দীপকের সি যৌগটা কে ছিল বলো তো ভাইয়া, ভিনেগার ছিল। ভিনেগারের জীবাণুরোধী ক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে বলছে। বলো পারবা না, এটাকে আর বলে দেওয়া লাগবে, বলো আর কি বলে দেওয়া লাগবে কিনা বলো তো, আর বলে দেওয়া কতটুকু লাগবে বলো। তার মানে কি তোমার জীবাণুরোধী ক্রিয়ার কৌশলটা, ভিনেগারের জীবাণুরোধী ক্রিয়ার কৌশলটা জাস্ট নিজের মতো করে ব্যাখ্যা করবে, জাস্ট একটা দেখো তাও আমি লাস্টবার একটু তোমাকে সামারি করে দিচ্ছি, তাহলে অনেক সময় তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? এই যে দেখো খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা, জাস্ট 5টা পয়েন্ট বলছিলাম। ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ মনে রাখবা যে এটা কি, এটা হলো অম্লীয় মাধ্যম বা অ্যাসিডিক মাধ্যম, যার কারণে পিএইচ এর মানটা কি হয়, স্বাদের কম হবে 4.74। আর অম্লীয় যেহেতু কি হয়, ব্যাকটেরিয়াগুলোকে কি করে বলো তো ভাইয়া, ব্যাকটেরিয়াগুলো আর সাহস পায় না, তখন কিন্তু ব্যাকটেরিয়া পচনটা হ্রাস করে ফেলে। তার মানে কি ভিনেগারের সাথে গাঢ় সোডিয়াম ক্লোরাইড, তখন কি হয়, আমরা এই প্রসিডিউরটাকে পিকলিং বলে নিজের মতো করে লিখতে পারবা। জাস্ট মনে রাখবা যে এই লবণটা কি করে পানিটাকে শুষে নিচ্ছে। আর এরপর দেখো ভিনেগারের উপস্থিতি খাদ্যদ্রব্য বাতাসে অক্সিজেন এবং আর্দ্রতা থেকে দূরে নিয়ে আসে, যার ফলে কিন্তু খাদ্যের পচন বা খাদ্যের বর্ণ পরিবর্তন রোধ করে, ঠিক আছে? যখনই আমরা বাতাসে অক্সিজেন এবং আর্দ্রতার মধ্যে রাখবো তখনও তো পচনটা বেশি হবে। আর ভিনেগারে খাদ্যের কোষপ্রাচীর বিনষ্ট করে। দেখো ভিনেগার না থাকলে খাদ্য কিন্তু কোষপ্রাচীর বিনষ্ট করে, কে করে, ওই যে জারণ প্রক্রিয়ার মাধ্যমে। যখন ভিনেগার ইউজ করা হয় তখন খাদ্যটা কোষপ্রাচীর বিনষ্ট করে না। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে এইখান থেকে, এই যে দেখো যে আমাদের যে CH3COOS এটাকে ভেঙে CH3COO- এবং H+, এই H+টাই হলো মেইন ভূমিকা রাখে জীবাণুকে মৃত করে ফেলে, এই জীবাণুগুলোকে আর সতেজ হতে দেয় না। এইবার ভিনেগারের গুরুত্ব যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ভিনেগারের গুরুত্ব আমি কি লিখবো, সবজি সংরক্ষণে, মাছ মাংস সংরক্ষণে, ফল সংরক্ষণে, আচার সংরক্ষণে আমরা কি করি, ভিনেগার ব্যবহার করে থাকি। এবার দেখো ভাইয়া খাদ্য নষ্ট হওয়ার কারণ কি থাকে, খাদ্য নষ্ট হওয়ার কারণও কিন্তু আমি বলে দিছি যে তাপমাত্রা এবং জারণ। তাপমাত্রা কি হয়, তাপমাত্রা যখন বেশি থাকে, এখন তোমরা অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে ভাইয়া কত তাপমাত্রা, মানে কোন তাপমাত্রা বেশি আপনার কাছে মনে হচ্ছে যে তাপমাত্রা আসলে বেশি হলে আমরা এই জিনিসগুলা বলবো। তাই এই জিনিসগুলো মনে রাখবা যে জাস্ট তুমি এইটুকু মনে রাখবা যে অতিরিক্ত তাপমাত্রায় কি হয় বলো তো ভাইয়া, খাদ্য নষ্ট হওয়ার মেইন কারণ কি, অতিরিক্ত তাপমাত্রা। আর এই তাপমাত্রাটা আমাদের এমন পর্যায়ে নিয়ে আসে, যখন আমরা ভিনেগার ইউজ করি তখন তাপমাত্রাকে এমন পর্যায়ে নিয়ে আসে যার ফলে কি হয় বলো তো ভাইয়া, এমন পর্যায়ে নিয়ে আসি যার ফলে ব্যাকটেরিয়া বা এনজাইমের জন্ম হতে পারে না। আর এখানে জারণটা কি করে, খাদ্যের পুষ্টিগুণটাকে নষ্ট করে দেয় এবং খাদ্যের কোষপ্রাচীর বিনষ্ট করে ধীরে ধীরে, যার ফলে কিন্তু আমাদের কি হয়, খাদ্যের গুণমান নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। আর এর ফলে কিন্তু কি হয় বলতো ভাইয়া, খাদ্য নষ্ট হয়ে যায়। আর এখানের মধ্যে অনেকভাবে, এখানের মধ্যে আরো অনেকগুলা মডিফাই প্রশ্ন হতে পারে, চিনি, খাদ্য লবণ, সরিষার তেল, এগুলা কিলিং এজেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল। জাস্ট এই কয়েকটা জিনিস তুমি যদি পড়ো ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। আর এটা তো কয়েকবার তোমাকে তো আমার সাথে সাথে আমি মুখস্থ করাই দিচ্ছিলাম, আরেকবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হলো কি, এই যে দেখো জাস্ট এইভাবে মনে রাখবা যে আখের রস বা সুক্রোজ, এখানে বিভিন্নভাবে প্রশ্ন হয়, সেটাও আমি বলছিলাম যে আখের রস বা সুক্রোজ ইনভার্টেজ এনজাইমের সহায়তায় আর্দ্র বিশ্লেষিত হয়ে 30°C
সেলসিয়াস তাপমাত্রায়, এখানে সবগুলো তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস মনে রাখবা। তারপরে কি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করে। আর এখানে দুই অণু C6H12O6 জাস্ট একসাথে লিখছে, জাইমাস এনজাইমের সহায়তায় বিয়োজিত হয়ে কি হয় বলতো ভাইয়া, ইথানল উৎপন্ন করে। ইথানলটা তুমি জাস্ট তোমার সুবিধার্থে আমরা এই সমাধা করে নিচ্ছি, তোমার ইচ্ছা হলে করবে, না হলে করবে না, কোনো সমস্যা নাই। 4 অণু কার্বন ডাইঅক্সাইড এবং এই ইথানলের সাথে যখন অক্সিজেন আমরা অ্যাসিডোব্যাক্টেরিয়ার সহায়তা আমরা যখন করি, তখন আমাদের কাঙ্ক্ষিত সেই ভিনেগার 6 থেকে 10% জলীয় দ্রবণটা আমরা পেয়ে যাই। তার মানে ডিরেক্ট প্রশ্ন হয় যে এরকম আখের রস থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করা হয়, বা দুই অণু যে কার্বন আছে সেটা কিভাবে আমরা এটা প্রস্তুত করতে পারি। তো এটা এখানের মধ্যে আমি বললাম যে বিভিন্ন মডিফাই করে প্রশ্ন হয়, আখের রস, সুক্রোজ, ইস্ট বা মল্ট, তারপর খেজুরের রস, অ্যাসিডিক অ্যাসিড, তারপর হলো যে বাসা বাড়িতে আমাদের খাদ্য সংরক্ষণে যেটি ব্যবহার করা হয় তার প্রস্তুত প্রণালী, মানে ভিনেগারের প্রস্তুত প্রণালী, এগুলো সব কিছু একই প্রশ্ন নির্দেশ করে। আর ঘতে হলো কি, খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা এবং ভিনেগারের জীবাণুরোধী ক্রিয়ার কৌশল। ঠিক আছে, এই যে এইগুলো হয় ঘতে, এটা হয় গতে, এই হলো প্রশ্ন। তার মানে কর্মমুখী রসায়নে আমাদের যে টার্গেট ছিল 10/10, আজকের এই সিকিউ ক্লাসটা করার পরে জাস্ট আমি যেভাবে বলছি তুমি যদি এইভাবে লিখে আসতে পারো 3 আর 4 মানে 7 মার্ক তোমাকে অ্যানসার করে দিচ্ছে। এখন তোমার মানে প্রশ্ন হতে পারে ভাই ক খ এর জন্য কি পড়বো, জাস্ট একটু আসো দেখাই দিই তোমাদেরকে ক খ এর জন্য তুমি কি পড়বা। সুন্দর করে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে তুমি ম্যাসন একাডেমি লিখে সার্চ দিবা। তুমি কি লিখে সার্চ দিবা, ম্যাসন একাডেমি লিখে সার্চ। দেখো ম্যাসন একাডেমি লিখে সার্চ দিলে তুমি যেই জিনিসটা পাবা, একটু দেখো এইখানে যাবা, প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গিয়ে এইচএসসি 25-এ যাবা। কিসে যাবা, এইচএসসি 25-এ যাবা। এইচএসসি 25-এ গিয়ে এইখানে যাবা, তুমি এইখানে যাবা ভাইয়া, এইখানে যাবা। এই যে দেখো আমি তোমাকে দেখাই দিই, এই যে দেখো কেমিস্ট্রি ফাইনাল সাজেশনে যাও। কেমিস্ট্রি ফাইনাল সাজেশনে গিয়ে এইখানে দেখো আমি তোমাকে এই যে দেখো ক খ এর প্রশ্ন, দিয়ে দিচ্ছে। দাঁড়াও তোমাকে দেখাই, মৌলিক পর্যায়িত ধর্ম, এই যে দেখো তোমার কখের প্রশ্ন, কলয়েড কি, সাসপেনশন কি, যা তোমার কিন্তু এক্সট্রা করে আমরা অনেকগুলো প্রশ্ন রাখছি যাতে তুমি পড়তে সুবিধা হয়। আবার দেখো তুমি কিন্তু ক্ষয়েরও প্রশ্ন পেয়ে যাবা। এই যে দেখো ক্ষয়ের প্রশ্ন তুমি কিন্তু এখানেই পেয়ে যাও। ক্ষয়ের প্রশ্ন করে এই যে দেখো খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা কি, কেসাইডিন হার্ডেনিং কি, দুধ একটা ইমোশন ব্যাখ্যা করা, মাখনকে পানিযুক্ত করার জন্য খাদ্য নিরাপত্তা রসায়নের ভূমিকা, এই জিনিসগুলো আর কি ঘুরে ফিরে তুমি লিখলেই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? এই কয়টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। জাস্ট তোমাকে কি করা লাগবে, জাস্ট তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। তার মানে ভাইয়া তো আজকে তোমাকে সিকিউর জন্য সব অ্যানসার করে দিছি, আর কখের জন্য তো আগেও ভিডিও দিছি। জাস্ট এই জিনিসগুলো ফলো করো, তুমি ইনশাল্লাহ, তোমাকে 100% এইটুকু ভাইয়া বলতেছি, তুমি ইনশাল্লাহ এই চ্যাপ্টারে এইটুকু ভিডিওতে ভাইয়া যা বলছে এগুলো ফলো করলে তোমার 10/10 নিশ্চিত হবেই হবে। শুধু এই জিনিসগুলো ফলো করো আর ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর সব ভিডিও আসতেছে, ঠিক আছে, সবভাবে সাপোর্ট দিচ্ছি তোমাদেরকে আমরা। ঠিক আছে, তো আমরা শেষ করে দিই।